এখানে শিরচ্ছেদ করা হতো এখানে শিরচ্ছেদ করা হতো এবং রাজা এখান থেকে দেখতেন। রাজা এখান থেকে দেখতেন। এটা হচ্ছে প্রায় 550 বছর পুরনো জন্তেশ্বরী বাড়ির মানুষ বলির বেদি। আজকে আমি এই মুহূর্তে আছি সিলেটের জৈন্তাপুরে, আর জৈন্তাপুরে আমার পেছনে যে বাড়িটা দেখছেন এই বাড়িকে বলা হয় জৈন্তেশ্বরী বাড়ি। আর সিলেটের জৈন্তাপুরের এই জৈন্তেশ্বরী বাড়ি যেটা, এই জৈন্তেশ্বরী বাড়িতেই হচ্ছে একটা সময় সব ধরনের বিচার কার্য পরিচালনা করা হতো। আর এই যে বিশাল বিশাল পাথরগুলো আছে, এই পাথরে হচ্ছে বসে বসে হচ্ছে বিভিন্ন দরবার পরিচালনা করা হতো। সিলেটের জৈন্তাপুরের এই জৈন্তেশ্বরী বাড়ির সব ইতিহাস সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই মুহূর্তে সিলেটের জৈন্তাপুরে। তো চলুন আজকে জেনে নেওয়া যাক এই জৈন্তেশ্বরী বাড়ির সব কিছু সম্পর্কে। এটার ইতিহাস বিশাল ইতিহাস, কিন্তু এগুলো আসলে কোনো লিখিত দলিল পাওয়া খুবই কঠিন। জৈন্তিয়া রাজ্যে আপনার যে সিনটেং রাজবংশ যেটা বা জৈন্তিয়া জনগোষ্ঠীর যে রাজাদের যে শাসন, এইটার সূচনা হচ্ছে 1500 সালের আগে পরে কাছাকাছি সময়ে। তো ধরতে পারি আমরা 1500 সাল থেকে 1835 সাল পর্যন্ত 335 বছর সিনটেং জনগোষ্ঠীর রাজারা, জৈন্তিয়া জনগোষ্ঠীর রাজারা এটি শাসন করেছিলেন। তাদের সময়ে এই জায়গাটি ছিল জৈন্তিয়া রাজ্যের সদর দপ্তর। এখানে প্রশাসনিক কাজ হতো, এখানে বিচার কাজ হতো। এবং এই যে ফটকটা আপনি দেখতে পাচ্ছেন, এত বড় ফটক আসলে আমার মনে হয় পুরো বাংলাদেশে আপনার কি ধারণা যে এত বড় ফটক আমি আর কোথাও দেখিনি। এটার কারণ হচ্ছে যে এটা দিয়ে হাতি প্রবেশ করতো, শুধু হাতি না, হাতির উপরে ওই যে মাহুত সে বসে থাকতো এবং হাতি হেঁটে হেঁটে এইদিকে তার পিঠে মাহুত সহ এবং মাহুতের যে উচ্চতা এবং হাতির যে উচ্চতা মিলিয়ে যে উচ্চতা, সেটার সামঞ্জস্য রেখে এই ফটকটি নির্মাণ করা হয়েছিল, যাতে সরাসরি মাহুত হাতির পিঠে বসে সরাসরি হাতি নিয়ে এদিকে প্রবেশ করতে পারে। আর এখানে আগের আমলের যে স্থাপনার যে তাদের যে ডিজাইন করা হতো, এই যে বেশিরভাগ জৈন্তিয়ার বেশিরভাগ স্থাপনা এই ডিজাইনটা আছে, এইভাবে ডিজাইন করা আছে। 1897 সালের ভূমিকম্প সম্পর্কে হয়তো সাকিব ভাই জানেন যে এটা একটা মানে ভয়ঙ্কর একটা ম্যাসাকার হয়েছিল, একটা ম্যাসাকার। হ্যাঁ, পুরো সিলেট ধ্বংস হয়ে গিয়েছিল 1897 সালের ভূমিকম্পে। যত ধরনের বড় বড় স্থাপনা সবই ধ্বংস হয়ে গেছিল। তার মধ্যে আমার মনে হয় যে সবচেয়ে বড় স্থাপনা সম্ভবত এইটা হতে পারে। আমি ঢোকার পরে দেখলাম প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন চিত্রকর্ম আঁকা আছে। কোথাও হাতি, কোথাও হাতির পিছনে আবার অনেকে সাওয়ারির মতো আছেন, অনেক কিছু করছেন, কারো হাতে বল্লম, কারো হাতে তলোয়ার। এই বিষয়গুলো কি আমার বলবেন, এখানে এরকম চিত্রকর্ম কেন? এখানে এই যে হাতি, যে এটা এই হাতি ছিল জৈন্তিয়া রাজ্যের আপনার এই যে একটা গুরুত্বপূর্ণ বাহন। দুইটা বাহন ছিল গুরুত্বপূর্ণ জৈন্তিয়া রাজ্যে, একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে হাতি। বেশিরভাগ মানুষ নৌকা দিয়ে চলাচল করতো, আর যখন আপনার এই যে পানি নেমে যেত বা যখন আপনার এই যে ড্রাই সিজন, তখন আপনার এই যে হাতি দিয়ে চলাচল করতো এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় হাতি দিয়ে চলাচল করতো। হাতি ছিল আসলে জৈন্তিয়ার মানুষের যে নিত্য দিনের সঙ্গী। এই কারণে এটা খুবই একটা, হাতি ছিল প্রাসঙ্গিক ব্যাপার। এই কারণে এখানে হাতির ছবি অঙ্কন করা হয়েছে, হাতির সামনে একটা সিংহ বা বাঘের মতো। হ্যাঁ, এটা হচ্ছে জৈন্তিয়ার যে শেষের দিকে যিনি রাজা ছিল, সর্বশেষ রাজার আগের রাজা দ্বিতীয় রামসিংহ, তিনি একজন বাঘ শিকারী ছিলেন এবং ওই বাঘ শিকার করে তিনি সেই মৃত বাঘ হচ্ছে যে মানে হাতির সামনে ফেলে রাখতেন, যাতে হাতির বাঘ ভীতি দূর হয়। তো এখানে এই যে বাঘার হাতি মুখোমুখি রাখা হয়েছে। এইটা কি আসলে এই যে বেদির মতো, এটা সামনে একটা ঘর, এইটার মুখোমুখি, এই জিনিসটা একটু বলবেন আমাকে আসিফ ভাই? এটা হচ্ছে বলির পাঠাতন। এখানে আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। যেসব আসামিদেরকে যেতে ছিল আপনার এই যে রাজদরবার বসতো বা রাজসভা বসতো, তো সেই রাজসভা বা রাজদরবারে সেখানে হচ্ছে সর্দাররা অংশ নিতেন, দলইরা অংশ নিতেন এবং রাজা ফাইনাল সিদ্ধান্ত দিতেন আলোচনা করে। তো ওখানে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যাদেরকে মৃত্যুদণ্ডের জন্য সাব্যস্ত করা হতো, তাদেরকে এখানে এনে মৃত্যুদণ্ড দেওয়া হতো। মৃত্যুদণ্ড দেওয়ার যে প্রক্রিয়াটা ছিল, এখানে একটা স্ট্রাকচার ছিল, একটা কাঠামো ছিল। তো এটা অনেকটা এইরকম আর কি, এইরকম শেপের ভি আকৃতির একটা কাঠামো ছিল। তো সেই কাঠামোর উপরে তাদেরকে রেখে এখানে তাদের শিরচ্ছেদ করা হতো। তো এখানে তাদেরকে বলতে অপরাধীকে, যারা বড় অপরাধী, যেমন যদি কেউ হত্যা করে বা ডাকাতি করে বা বড় ধরনের যে অপরাধ, এই ধরনের কোনো অপরাধ হলে সেই অপরাধীদেরকে প্রতি বছর তো কিছু অপরাধীদেরকে তো মৃত্যুদণ্ড দেওয়া হতোই। সেই সব অপরাধীদেরকে তাদের মৃত্যুদণ্ড এখানে এনে কার্যকর করা হতো এবং সেটা অনেকটা ওপেন ছিল, মানুষ সেটা দেখতো। এবং এটা অনেকটা আপনার এই যে সৌদি আরবে মনে হয় এটা এখনও আছে, যেভাবে কার্যকর করা হয় অনেকটা সেইভাবেই হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এই জায়গাটায়। তো এটা আসলে নরবলি বলা হয়, কিন্তু আসলে এটা নারীও হতে পারে বা নরও হতে পারে। আর এটা কোনো ধর্মীয় নরবলি নয়। ওই যে ধর্মীয় যে নরবলি যেটা, এটা আসলে একটা কনফিউশন হয় যে এটা আসলে ওই যে ধর্মীয় নরবলির মতো। যে এখানে একটা কথা আছে যে মানে শুনি আর কি, ইরাবতী নামের একজন রানী ছিলেন, তিনি হচ্ছে এই বলিগুলো দেয়াইতেন মানে ধর্মীয় কাজে, মানে তার উপাসনার জন্য। ওই রক্ত দিয়ে উনি কিছু একটা করতেন, এই ধরনের এই বিষয়গুলো আসলে পুরোই মিথ। ইরাবতী নামে কেউ ছিলেন না, ইরা দেবী ছিলেন। ইরা দেবী ছিলেন ওই যে শেষ যে রাজা, ওই তার বংশধর বা উত্তরসূরি,
ওই রাজ পরিবারের আর কি উত্তরসূরি বা বংশধর ইরা দেবী, তিনি বেশি দিন আগের মানুষ না, তিনি কিছুদিন আগের মানুষ ছিলেন এবং তার ছেলেমেয়েরা কিন্তু এখনো জীবিত আছে তারা। আচ্ছা। তো ইরা দেবী কোনো রানী বা উনি কি মানে উনি ছিলেন ওই যে বংশধর, এবং রাজ্য তো বিলুপ্ত হয়ে গেল আপনার 1835 সালে রাজ্য বিলুপ্ত হয়ে গেল। তার অনেক পরে ইরা দেবী এখানে কিছুদিন আগে তিনি থাকতেন। তো তিনি মানে নরবলি বা এই ধরনের কোনো বিষয়ের সাথে ইরা দেবীর কোনো সম্পর্ক নেই। এটা 1835 সাল পর্যন্ত এখানে নরবলি না মানে মৃত্যুদণ্ড, যেটা যে বিচারিক যে মৃত্যুদণ্ড সেটা এখানে দেওয়া হতো। এই জায়গায় মৃত্যুদণ্ড দেওয়ার পরে এই যে তাদের যে লাশটা, এটা যার যার ধর্ম অনুসারে তার আত্মীয় স্বজনকে দেওয়া হতো এবং তার যার যে ধর্ম সেই অনুসারেই তার সৎকার করা হতো বা তাকে দাফন করা হতো। তো এটা আসলে যে বিভিন্ন গুজব আছে যে লাশ এই কূপে ফেলে দেওয়া বা এইগুলো হচ্ছে আসলে সঠিক না। এটা হচ্ছে পানির কূপ বা এটা থেকে পানি খাওয়া হতো, এটার সাথে লাশের কোনো সম্পর্ক নেই। আপনি যে সিঁড়িতে উঠতেছেন, হ্যাঁ, এই সিঁড়িগুলো তো তৎকালীন সময়ের। এগুলো হচ্ছে পাথরের সিঁড়ি, এগুলো পাথর কেটে বানানো হয়েছে, এগুলো আসলে ওই যে ইট বা চুনসুরকি দিয়ে বানানো হয়নি। ভেতরে একটা ঘাটের মতো, আমি আসলে বুঝতেছি না এটা আসলে কি। এটাও হচ্ছে মানে একটা রহস্যময় একটা স্থাপনা। তো এখানে যতটুকু অনুমান করা হয় যে অনেকে বলেন যে এখানে মূর্তি এখানে রাখা হতো বা এখানে মূর্তি ছিল। এই ব্যাপারে আসলে কোনো দলিল বা কোনো কিছুই কিন্তু আসলে নেই যে এখানে কি ছিল। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তখন এখানে রাজা বসতেন এবং রাজার সামনেই ওখানে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এই ধরনের কিছু একটা হয়তো রাজা সিগন্যাল দিতেন এবং তিনি যখনই সিগন্যাল দিতেন তখন কূপটা মারা হতো, এখানে শিরোচ্ছেদ করা হতো, এখানে শিরোচ্ছেদ করা হতো এবং রাজা এখান থেকে দেখতেন। রাজা এখান থেকে দেখতেন এবং এক কূপেই তাকে যে বড় অপরাধী বা আসামি তাকে এক কূপেই হচ্ছে যে তাকে শিরোচ্ছেদ করা হতো। কত কিছু দেখছি, মনে হচ্ছে যে আমি ওই সেই সময় চলে গেছি, সেই প্রাচীন সময় চলে গেছে। আসিফ ভাই, এই দিকটায় কি ছিল আসলে? এখানে এটা যতটুকু ধারণা করা হয় যে এখানে ছিল এই যে রাজ্যের যে প্রশাসনিক দপ্তরটা ছিল এই জায়গায়। জয়ন্তী রাজ্যের সচিবালয় আপনি বলতে পারেন আসলে এই ছোট জায়গাটা, এইটাই হচ্ছে আপনার জয়ন্তী রাজ্যের সচিবালয় বা যে প্রশাসনিক যে দপ্তর বা এটা ছিল এই জায়গায়। এইটা কি ছিল? এই ফটকটা এইদিকে কি ছিল? ফটক আমরা ওইদিকে ঢুকলাম, তাহলে এইদিকে কি ছিল? এটা হচ্ছে এই বাড়ির দ্বিতীয় ফটক। এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে আর কি। রাজবাড়ি আপনি জানেন যে ওইদিকে ছিল, তো রাজবাড়ি থেকে আপনার ওই যে রাজবাড়ির লোকজন বা রাজা তারা অনেক সময় এইদিকে সহজে আসার জন্য কম সময় আসতে পারেন, সেই জন্য তারা এইদিকে একটা ফটক তারা তৈরি করেছিলেন। এই দেয়ালটা কি ভাই? এই দেয়ালের কি কোনো ইতিহাস আছে? এখানে তো মনে পরতে ইতিহাস। জয়ন্তিয়ার রাজধানীর নাম ছিল জয়ন্তাপুর, একদম শুদ্ধ যে নামটা, এটার নাম ছিল জয়ন্তাপুর। এখন হচ্ছে এটা নিজ পাঠ। হ্যাঁ, তো এই যে জয়ন্তাপুর যে নগরী, সেই জয়ন্তাপুর নগরী হচ্ছে আপনার প্রাচীর বেষ্টিত ছিল, অনেক উঁচু প্রাচীর দ্বারা সেটা চারদিকে বেষ্টন করা ছিল এবং সেটার কিন্তু বড় বড় ফটক ছিল এবং সেই সব ফটকে কিন্তু প্রহরী মানে এটা নিরাপত্তা প্রহরীরা থাকতো, এটা পাহারা দেওয়া হতো এবং দেয়ালগুলো অনেক চওড়াও ছিল, অনেক চওড়া ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে যেহেতু রাজধানী সুরক্ষিত ছিল, রাজধানীর চারপাশেই তো দেওয়াল ছিল, তারপরে এটা পরীক্ষা ছিল, ওই যে দেওয়ালের বাইরে আপনার খালের মতো ছিল, তারপরে নিরাপত্তা প্রহরী ছিল, সব কিছুই তো ছিল, তাহলে রাজধানীর ভেতরে মানে এখানে আসলে এত খরচ করে মানে এত বড় দেয়াল আসলে বানানোর প্রয়োজনটা কি ছিল? অনেক গুরুত্বপূর্ণ আপনার এই যে দলিল কাগজপত্র বা টাকা পয়সা অনেক কিছুই তো আসলে এর মধ্যে থাকতো। তো এইগুলোর সেফটির জন্যই, এগুলোর নিরাপত্তার জন্যই বা এই যে সচিবালয় বা প্রশাসনিক যে রাজ্যের যে সবচেয়ে বড় যে প্রশাসনিক দপ্তর এখানে ছিল, সেই দপ্তরের নিরাপত্তার জন্যই, স্পেশাল নিরাপত্তার জন্যই রাজারা আসলে অনেক খরচ করে এই বড় দেয়ালটি বানিয়ে উঁচু দেয়াল বানিয়েছিলেন যাতে এখানে কেউ প্রবেশ করতে না পারে রাজধানীর মধ্যে, তো বিনা অনুমতিতে। এগুলোকে বলা হয় আপনার ডলমেন, এই যে চ্যাপ্টা যে পাথরগুলো আর এই যে খাড়া যেগুলো, এগুলো হচ্ছে মেনহির বলে, এটাকে ওই যে প্রত্নতাত্ত্বিক ভাষায় এগুলোকে বলে ডলমেন এবং ওইগুলোকে বলে হচ্ছে মেনহির। বাংলাদেশে সম্ভবত শুধুমাত্র এখানে এগুলো পাওয়া যায় এবং এগুলো সারা পৃথিবীতেই কিন্তু বিরল। ওইটা ওই যে যুক্তরাজ্যে আপনার স্টোনহেঞ্জ আছে, খুবই বিখ্যাত, এবং আমার মনে হয় সেই তালিকায় যদি এটা তালিকা করা হয় তাহলে খুব ছোট তালিকার মধ্যেই কিন্তু এই জয়ন্তী রাজ্যের যে এই পাথরগুলো চলে আসবে। তো এটা আসলে কি কাজে ব্যবহার করা হতো? রাজদরবার বা রাজসভা সেটা সাধারণত এই বাড়ির বাইরেই বসতো, তো সেটা কোথায় বসতো তা নিয়ে আসলে অনেক অনুমান আছে। এটা বেশিরভাগ ঐতিহাসিক যারা তারা বলেছেন যে এটা ওই পাশে ওখানে আরও বড় বড় পাথর ওখানে ওইভাবে আছে, ওখানে বসতো। তো আমার মনে হয় যেহেতু জয়ন্তী রাজ্য এটা কয়েকশো বছর ধরে ছিল, তো এটা অস্বাভাবিক না যে এখানেও হয়তো মাঝে মধ্যে এখানে দরবার কোনো কাজে, এখানে রাজ্যের কোনো কাজে বা সরকারি কোনো কাজে এখানেও আসলে লোকজন বসতো বা সরকারি লোকজন এখানে বসতো, বা সাধারণ মানুষও কোনো দরকার হলে তারা এখানে বসে হয়তো এখানে আলাপ আলোচনা বা এখানে বসে তারা হয়তো কোনো সিদ্ধান্ত নিত বা কিছু একটা হতো, বৈঠক হতো। এই যে বাড়ি, এটা আসলে কোন রাজা বানিয়েছিলেন বা কত সালে বানানো হয়েছিল তার কোনো দলিল কিন্তু সাকিব ভাই নেই। মানে এটা হচ্ছে যে জয়ন্তিয়া এবং সিলেটের ইতিহাস আসলে মানে যে সমস্যাটা হয় যে জয়ন্তিয়া এবং সিলেটের ইতিহাসের দলিল পাওয়া খুবই কঠিন। তো যেহেতু পর্যাপ্ত দলিল নেই, সেই জন্য এটা আসলে ইতিহাস বিশ্লেষণ করে এবং বাকি জনশ্রুতি, কিংবদন্তি
এবং টুকটাক যারা ইতিহাস লিখেছেন সেগুলো হচ্ছে সব কিছু বিশ্লেষণ করে এবং অনেক ধরনের মেথড অ্যাপ্লাই করে এটা খসড়া দাঁড় করানো এটা হয়। অনেক কষ্ট করে আসলে এক একটা তথ্য বের করে নিয়ে আসতে হয়,